স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী। জাতিসংঘে ভোটের প্রচারণায় 3 দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী। গণভোটের রায় বাস্তবায়নে 11 দলের নতুন কর্মসূচি ঘোষণা। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো 8 শিশুর মৃত্যু। নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া বার্তা। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছি আমি দিলরুবা খান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2026 তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে যান প্রধানমন্ত্রী। এর আগে চলতি বছরের 26 ফেব্রুয়ারি 21শে পদক অনুষ্ঠানে যোগদানের জন্য প্রথমবারের মতো হেঁটে সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকেও স্বাধীনতা পুরস্কার 2026 পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে 3 দেশ সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তুরস্কের আঙ্কারায় আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশগ্রহণ, ব্রাসেলসে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির প্রাথমিক প্রক্রিয়া সই এবং আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর আদিস আবাবায় ভোটের প্রচারণায় এই সফরের মূল লক্ষ্য। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রী 17 থেকে 19 এপ্রিল তুরস্ক সফর করবেন। আঙ্কারা থেকে 19 এপ্রিল তিনি ব্রাসেলসে যাবেন। সেখানে ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কালাস সহ ইইউর কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি আদিস আবাবায় যাবেন এবং 23 এপ্রিল পর্যন্ত সেখানে অবস্থান করবেন। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। 20 এপ্রিল প্রধানমন্ত্রীর সফরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম বগুড়া সফর। ওই দিন অন্যান্য কর্মসূচির পাশাপাশি নতুন সিটি কর্পোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন তিনি। একই সঙ্গে জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত জনসভায় অংশ নেবেন। বুধবার বগুড়ার সার্কিট হাউসে এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। গণভোটের রায় বাস্তবায়নে রাজধানী সহ সারা দেশে আন্দোলনের ঘোষণা দিয়েছে 11 দলীয় জোট। এরই ধারাবাহিকতায় 3 দিনের কর্মসূচির ডাক দিয়েছেন তারা। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি জানান, আগামী 18 এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল করবে জামায়াত ও এনসিপি সহ 11 দলীয় জোট। 25 এপ্রিল ঢাকার বাইরে সব বিভাগীয় শহর ও 2 মে প্রতিটি জেলায় গণমিছিল করবেন তারা। গণভোটের যে গণরায় তা বাস্তবায়ন করাই এই আন্দোলনের মূল উদ্দেশ্য বলে জানান জামায়াত সেক্রেটারি। দেশে গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো 8 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 6 শিশু হামের উপসর্গ নিয়ে ও 2 শিশু হামের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, 15 এপ্রিল সকাল 8টা থেকে 16 এপ্রিল সকাল 8টা পর্যন্ত সময়কালে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 811 শিশু, আর নতুন করে হাম শনাক্ত হয়েছে 92 শিশুর। দেশের সরকারি চাকরিতে বিভিন্ন গ্রেডে বড় ধরনের শূন্য পদ রয়েছে। জাতীয় সংসদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী জানিয়েছেন, বর্তমানে সব মন্ত্রণালয় ও সরকারি দপ্তর মিলিয়ে শূন্য পদের সংখ্যা 4,68,220টি। তথ্য অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডে রয়েছে 68,000-এর বেশি খালি পদ। দশম থেকে 12তম গ্রেডে প্রায় 1,29,000, 13তম থেকে 16তম গ্রেডে 1,46,000-এর বেশি এবং 17তম থেকে 20তম গ্রেডে 1,15,000-এর বেশি পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণে সরকার 6 মাস, 1 বছর ও 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে
কয়েক হাজার পদে ধাপে ধাপে নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগ পরিকল্পনার আওতায় অন্যান্য মন্ত্রণালয়ের শূন্য পদ পূরণের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদিকে বিসিএস ক্যাডার নিয়োগের দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক। তদন্ত প্রতিবেদনের পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরকার। দেশের ব্যাংক খাতে আবারও ফিরতে শুরু করেছে আস্থা। সাম্প্রতিক সময় আমানতে বড় প্রবৃদ্ধি দেখা গেছে, যা অর্থনীতিতে ইতিবাচক সংকেত দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী মাত্র 1 মাসে ব্যাংক খাতে আমানত বেড়েছে প্রায় 27,521 কোটি টাকা। ফেব্রুয়ারিতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 19,94,914 কোটি টাকা। নির্বাচন ঘিরে আগের মাসে কিছুটা উত্তেজনা থাকলেও ফেব্রুয়ারিতে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা এবং আমানতের উপর সুদের হার বাড়ায় মানুষ আবারও ব্যাংকে টাকা রাখছেন। এতে দীর্ঘদিনের আস্থার সংকট কিছুটা কেটে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে স্থায়ী আমানতের প্রতি আগ্রহ বাড়ায় ব্যাংক খাতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। শনির আখড়ায় যক্ষ্মায় আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন 33 বছর বয়সী সুজন। যে মানুষটি একসময় গাড়ি চালিয়ে সংসার চালাতেন, আজ তিনি নিজেই পরিণত হয়েছেন অসহায় এক রোগীতে। বিস্তারিত জুবায়ের আলমের রিপোর্টে। রাজধানীর শনির আখড়ার একটি ছোট ভাড়া বাসা, সেখানেই চলছে এক পরিবারের নীরব লড়াই। 33 বছর বয়সী সুজন এক সময় ছিলেন পরিবারের একমাত্র ভরসা। একজন গাড়ি চালক হিসেবে তিনি চালাতেন পুরো সংসার, কিন্তু আজ তিনি হয়ে পড়েছেন অসহায়। যক্ষ্মা বা টিবি একটি গুরুতর সংক্রামক রোগ, যা সঠিক চিকিৎসায় সম্পূর্ণ নিরাময়যোগ্য। তবুও সেই চিকিৎসাই আজ সুজনের কাছে দুঃস্বপ্ন। 1 বছর ধরে এই রোগে ভুগছেন তিনি। গত কয়েক মাসে তার অবস্থা আরও খারাপ হয়েছে। এখন তিনি বিছানায়, চলাফেরার শক্তিটুকুও নেই। কোমরের নিচের অংশে মারাত্মক সংক্রমণ, ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে শরীরের বিভিন্ন অংশ। খাওয়া দাওয়া এমনকি দৈনন্দিন প্রয়োজন সবকিছুই এখন বিছানাতেই। তার পাশে আছেন শুধু একজন মানুষ, তার স্ত্রী আকলিমা আক্তার। দিনরাত এক করে নিঃস্বার্থভাবে সেবা করে যাচ্ছেন তিনি। এই দম্পতির 2টি ছোট কন্যা সন্তান, একজনের বয়স 13 বছর, আরেকজন মাত্র 5 বছর। তার চোখে এখনও শুধু অনিশ্চয়তা আর ভয়। পরিবার নেই কোনো উপার্জনের মাধ্যম। বড় ভাই কোনোভাবেই চালানোর চেষ্টা করছেন সংসার। অন্যদিকে অসুস্থ মা, বৃদ্ধ। সব মিলিয়ে যেন এক অসহায় বাস্তবতা। চিকিৎসার খরচ বাড়ছে প্রতিদিন, কিন্তু সামর্থ্য নেই এই পরিবারের। অসহায় সুজন লড়ছেন জীবনের মৃত্যুর সীমানায়, আর তার পরিবার লড়ছে তাকে বাঁচিয়ে রাখার শেষ আশায়। এমন সময় প্রয়োজন আপনার সহানুভূতি, আপনার একটু সাহায্য। হয়তো আপনার সেই সামান্য সহযোগিতায় ফিরিয়ে দিতে পারে সুজনের বেঁচে থাকার আশা, ফিরিয়ে দিতে পারে এই ছোট্ট পরিবারের হাসি। সোনালী নিউজ, জুবায়ের আলম, ঢাকা। পয়লা বৈশাখকে ঘিরে রাজধানীর এসএমই ফাউন্ডেশনের প্রাঙ্গণ এখন পরিণত হয়েছে এক বর্ণিল বৈশাখী মেলায়। শুধু কেনাকাটা নয়, দর্শনার্থীদের বিনোদনের জন্য রাখা হয়েছে নানা আয়োজন, যা মেলাকে করেছে আরো প্রাণবন্ত। বিস্তারিত জুবায়ের আলমের রিপোর্টে। পয়লা বৈশাখকে কেন্দ্র করে এসএমই ফাউন্ডেশনের গড়ে উঠেছে বৈশাখী মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছেন নারী উদ্যোক্তারা, তুলে ধরছেন দেশীয় নানা পণ্য এবং হস্তশিল্প। ক্রেতাদের উপস্থিতিতে প্রাণবন্ত মেলার আয়োজনে এবং পরিবার নিয়ে ঘুরতে আসছেন অনেক দর্শনার্থীরা এবং চলছে কেনাকাটা। স্টল মালিকরা বলছেন এই আয়োজন তাদের জন্য বড় সুযোগ এবং ভালো বিক্রির আশা করছেন তারা। পয়লা বৈশাখকে ঘিরে জমে উঠেছে এসএমই ফাউন্ডেশনের বৈশাখী মেলা। বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা। ক্রেতাদের আনন্দ দিতে মেলায় রাখা হয়েছে বিশেষ জোকার শো। শিল্প মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছে নারী উদ্যোক্তারা। ক্রেতাদের উপস্থিতি প্রাণবন্ত মেলার প্রাঙ্গণ। স্টল মালিকরা এই আয়োজনকে বড় সুযোগ হিসেবে দেখছেন। ক্রেতাদের জন্য রাখছেন বিশাল ডিসকাউন্ট। হেয়ার অয়েল থেকে শুরু করে সোপ, ফেসার, যেটা ফেস ওয়াশ হিসেবে আমরা কাউন্ট করি, সো মোটামুটি অনেক প্রোডাক্টই আছে। 18 তারিখ পর্যন্ত আছে। আর তাছাড়া আমাদের রিভানাতে কিন্তু অনেক ডিসকাউন্ট আছে। সো যারা রিভানার স্টলে আসবেন তারা কিন্তু ডিসকাউন্ট পাবেন। এখানে আমার নিজস্ব ডিজাইনের শাড়ি রয়েছে, জুয়েলারি রয়েছে, অ্যান্ড আমার স্টলটা তো অলরেডি দেখতেই পাচ্ছেন, শাড়ি এবং জুয়েলারি ভালো আলহামদুলিল্লাহ। আমি যেটা এক্সপেক্ট করেছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। সংশ্লিষ্টরা মনে করছেন এই ধরনের আয়োজন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে এবং দেশীয় পণ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সব মিলিয়ে বৈশাখীর এই আয়োজনে প্রাণ ফিরে পেয়েছে বৈশাখের এই হস্তশিল্পের বাজার। এই ধরনের উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে এসএমই ফাউন্ডেশনের এই বৈশাখী মেলা। চীনমৈত্রী সম্মেলন থেকে সোনালী নিউজ, জুবায়ের আলম। গণভোটের রায় বাস্তবায়নে রাজধানী সহ সারা দেশে আন্দোলনের ঘোষণা দিয়েছে 11 দলীয় জোট। এরই ধারাবাহিকতায় 3 দিনের কর্মসূচির ডাক দিয়েছেন তারা। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি জানান, আগামী 18 এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল করবে জামায়াত ও এনসিপি সহ 11 দলীয় জোট। 25 এপ্রিল ঢাকার বাইরে সব বিভাগীয় শহর ও 2 মে প্রতিটি জেলায় গণমিছিল করবেন তারা। গণভোটের যে গণরায় তা বাস্তবায়ন করাই এই আন্দোলনের মূল উদ্দেশ্য বলে জানান জামায়াত সেক্রেটারি। এবারে খেলার সংবাদ। 2026 বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলে নিজের জায়গা পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার। তবে এই মুহূর্তে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে ব্রাজিলিয়ান এই তারকা ফরওয়ার্ডকে। দলে ফেরার জন্য শুধু মাঠের পারফরমেন্স নয়, তার মানসিক দৃঢ়তাও বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, জাতীয় দলে জায়গা পেতে হলে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক 2 দিক থেকেই সর্বোচ্চ পর্যায়ে থাকতে হবে। বিশেষ করে ম্যাচের সময় মেজাজ হারানোর মতো আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবারে বিনোদন সংবাদ। কারিনা কাপুর খান ও সাইফ আলী খানকে ঘিরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এক বিব্রতকর মুহূর্ত। আইপিএল ম্যাচ দেখতে গিয়ে পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন তারা। ম্যাচ চলাকালে সবকিছু স্বাভাবিক থাকলেও স্টেডিয়ামের ভেতরে লিফটের সামনে হঠাৎ ভিড় জমে গেলে অস্বস্তিতে পড়েন কারিনা। ভক্তদের ভিড় ও বিশৃঙ্খলার মাঝে তাকে উত্তেজিত হতে দেখা যায়। এমনকি এক পর্যায়ে সাইফের দিকেও কিছুটা বিরক্তি প্রকাশ করেন তিনি। ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তবে এই উত্তেজনা ছিল সাময়িক। পরে আবার গ্যালারিতে ফিরে পরিবার সহ স্বাভাবিকভাবে খেলা উপভোগ করতে দেখা যায় কারিনাকে। দর্শক, আজ এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।